চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে তেলবাহী আরেকটি জাহাজ। বদলাচ্ছে না রাজধানীর পেট্রোল পাম্পের চিত্র। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যানবাহনের লাইন। মোংলা বন্দরের ৭৫ বছর ব্যবহার হচ্ছে সক্ষমতার অর্ধেক। পূর্ণ ব্যবহারে প্রাণ ফিরবে দক্ষিণের অর্থনীতিতে। বিসিবির গুরুত্বপূর্ণ বৈঠক আজ। আলোচনা হবে ঘরোয়া ক্রিকেট শুরুর উপায় নিয়ে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে আরও ৩৪,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে নোঙ্গর করেছে ফুয়েল ট্যাঙ্কার শান গ্যাং ফাজিয়ান। ট্যাঙ্কারটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় নোঙ্গর করেছে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে আসা এটি ১০ম জাহাজ। বহিনোঙ্গরে কিছু ডিজেল খালাস শেষে রবিবার পতেঙ্গার ডলফিন জেটিতে সব ডিজেল খালাস শেষে ফিরে যাবে ট্যাঙ্কারটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। দর্শক, রাজধানীর পরিবাগ এলাকায় পেট্রোল পাম্পে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। শুভ, আজকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের গ্রাহকদের লাইন কেমন দেখছেন, তারা কি বলছেন? নাদিরা, আপনাকে ধন্যবাদ। পেট্রোল পাম্পের লাইনটা আসলে প্রতিদিন যেমন আজকে ঠিক তেমনই। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পরিবাগ অর্থাৎ শাহবাগ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পাম্পের মধ্যে আমরা রয়েছি। সকাল 11টা থেকে আমরা এখানে অবস্থান করছি। এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের এখানে ৪০,০০০ পেট্রোল এবং অকটেন মজুদ রয়েছে, অর্থাৎ সরবরাহের কোনো ঘাটতি নেই। কিন্তু স্বাভাবিক সময়ে যে পরিমাণ তারা এখান থেকে তেল সরবরাহ করতে, অর্থাৎ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এখনও ঠিক একই সময় একই পরিমাণ তেল সরবরাহ করছেন। এখানে আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কিছুক্ষণ আগেই কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের সরবরাহটাও স্বাভাবিক রয়েছে, তবে এই যে দীর্ঘ লাইন, গাড়িগুলোর যে দীর্ঘ লাইন, এই লাইনের অধিকাংশই আসলে প্যানিক বাইংয়ের যে একটা বিষয় রয়েছে বা হোল্ডিং টেন্ডেন্সির যে বিষয়গুলো রয়েছে, সেই কারণে কিন্তু এই দীর্ঘ লাইনটা। তারা বলছে যে অনেক গাড়ি আছে যাদের গাড়িতে আসলে তেলের প্রয়োজন নাই। এরপর অর্থাৎ একটা গাড়িতে যদি প্রাইভেট কারে যদি 60 লিটার ক্যাপাসিটি থাকে, তারা এখানে তেল নিতে আসে, তাদেরকে দেওয়া হচ্ছে ২,০০০ টাকার তেল, অর্থাৎ 16 লিটার তেল। কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে এই 16 লিটার তেল ধারণের ক্যাপাসিটিও থাকে না প্রতিটা গাড়িতে। 1000 বা 1200 টাকার তেল দিলেই কিন্তু গাড়ি ফিল আপ হয়ে যায়। একই অবস্থা কিন্তু মোটরসাইকেলেও, অধিকাংশ মোটরসাইকেলেও সবারই টেন্ডেন্সি হচ্ছে ফুল ট্যাঙ্কি ফুল করে রাখার, অর্থাৎ যে একটা প্যানিক তাদের মধ্যে কাজ করে, এই প্যানিকটা যতক্ষণ পর্যন্ত দূর না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই সংকট মোকাবেলাটা সম্ভব না বলে এখানকার পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে। আমরাও বিগত কয়েকদিনের মতো আজকেও দেখেছি আসলে অনেক মোটরসাইকেল এখানে একটি মোটরসাইকেলে সর্বোচ্চ 600 টাকার তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ 5 লিটার। কিন্তু দেখা যাচ্ছে 2 লিটার বা 3 লিটার তেল দিলে তাদের ট্যাঙ্কি ফুল হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রয়োজন নেই। তারপরও তারা আসছেন তেল নিতে। জিজ্ঞেস করা হয়েছে যে কেন আপনারা তেলের প্রয়োজন নেই, এরপরও কেন আসছেন? তারা বলছেন যে আসলে তাদের মানসিকতা হচ্ছে যে আসলে ট্যাঙ্কিটা ফুল করে রাখতে হবে। তো এই মানসিকতা যদি দূর না করা যায়, আসলে এই সংকটটা মোকাবেলা করা সম্ভব না। এই জন্যই সবার একটাই দাবি, তেল পাম্প কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের অনেকেরই দাবি আসলে যে প্যানিক বাই এটা না হলে কিন্তু এই সংকটটা মোকাবেলা করা সম্ভব না এবং এই দীর্ঘ লাইন কিন্তু থেকেই যাবে। নাদিরা, শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর পরিবাগের পেট্রোল পাম্প থেকে সংযুক্ত ছিলেন সহকর্মী শুভ মাহফুজ। গণভোট ও সংবিধান প্রশ্নে মুখোমুখি অবস্থানে সংসদের পাশাপাশি রাজপথও বেছে নিয়েছে বিরোধী জোট। রাজপথ রাজনীতির বিরোধ মীমাংসার কেন্দ্র হয়ে উঠলে দীর্ঘ ফ্যাসিবাদের পর সংসদীয় গণতন্ত্র শুরুতেই হোঁচট খাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। সংবিধান সংস্কার ও গণভোট ইস্যুতে উত্তেজনাকর অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সরকারি দল চায় সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করতে, আর বিরোধীদের লক্ষ্য গণপরিষদের মাধ্যমে এর বাস্তবায়ন। সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে
এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হলেও সেখানে নেই গণভোটের অধ্যাদেশ। ফলে স্বভাবতই সংস্কার প্রশ্নে সন্দিহান হয়ে রাজপথমুখী বিরোধীরা। যারা এখন রাজপথে আসতে চায়, সংসদে ডিবেট তৈরি করতে চায়, তারা দেখাতে চাচ্ছে তারা সংস্কারের পক্ষে একমাত্র, তারা সুশাসন একমাত্র চায় এবং এই অবস্থানটা জনগণের সামনে তুলে ধরতে চায়। এটা ফ্রেশ রাজনীতি করছে প্রধানত। সংসদ এটা দীর্ঘদিনের অনভ্যাসের কারণে নাকি আসলে তাদের রাজনৈতিক মনস্তত্ত্বের কারণে অভাবে আমি জানি না। যেই বিষয়গুলি যেইভাবে আসলে আলোচনা হওয়া দরকার সেইটা আসলে সংসদ করতে পারে না। এটা একটা অযোগ্যতা বললে বলবেন অযোগ্যতা, আবার যদি বলেন যে ম্যানেজড ইলেকশন যেরকম বলে, এটা একটা ম্যানেজড যদি ড্রামা হয় তাহলে সেটা ম্যানেজড ড্রামা হইতে পারে। বিশ্লেষকদের পরামর্শ, সংসদেই হোক বিরোধের মীমাংসা। ঐক্যমত্য কমিশনের যে কাজটা অপূর্ণ রয়ে গেছে, যে কাজটা ঐক্যমত্য কমিশন কমপ্লিট করে নাই, যে বিভাজনটা তৈরি করে গেছে, সেই বিভাজনটা আলোচনার মাধ্যমে শেষ করা। প্রয়োজনে ঐক্যমত্য হলে প্রসেস ফলো করার জন্য, জুলাই সনদকে টেকসই করার জন্য আবার একমত হলে নতুন করেও গণভোটে দেওয়া যেতে পারে। এটা সো রাজপথের আন্দোলন তাদের নেতৃত্বে এখনই জমবে এটা আমার মনে হয় না, কিন্তু মানুষ তাদের সাথে এই রাজনৈতিক দলগুলি যে প্রতারণার খেলা খেলতেছে এইটাকে আগের তুলনায় কম সময়ের মধ্যে চিহ্নিত করবে এবং এগুলির বিরুদ্ধে আসলে মানুষ দাঁড়াতে বাধ্য হবে। সংসদের বদলে রাজপথ বেছে নিলে সংসদ অকার্যকরের পাশাপাশি গণতন্ত্রও ঝুঁকিতে পড়তে পারে বলে স্মরণ করিয়ে দিলেন বিশ্লেষকরা। রাজপথে পরিকল্পনা করে দেওয়া যায় না। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দেশজুড়ে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে হাম রোগীর সংখ্যা। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশে মারা গেছে 3 জন। এছাড়া গত 19 দিনে হামে 94 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 5792 জন। দর্শক, এই মুহূর্তে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে রয়েছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, হাসপাতালে রোগীর ভিড় কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন? নাদিরা, আপনি বলছিলেন যে গত কয়েকদিন ধরে দেশে, রাজধানী সহ সারা দেশে হামের যে সংক্রমণ সেটা বেড়েই চলছে এবং এটা যে উদ্বেগজনক সেটা হাসপাতালে আসলেই বোঝা যায়। আমরা রাজধানীর মহাখালী যে সংক্রমণ বেদি হাসপাতাল সেখানে আছি এবং সেখানের ওয়ার্ডগুলোতে আসলেই রোগীর চাপ বেশি। আমরা কিছুক্ষণ আগে চিকিৎসকের সাথে কথা বলেছি। আমরা সংক্রমণ বেদির 7 এবং 8 এই দুটি বেড ওয়ার্ডে একসাথে, এবং এখানে যে রোগীর চাপ আছে নর্মাল যে বেডগুলো, এর বাইরেও যে নিচে বেড দেওয়া হচ্ছে যেহেতু রোগীর চাপ বেশি। এবং আমরা যারা রাজধানী সহ সারা দেশে বিভিন্ন জায়গা থেকে শিশুদের নিয়ে আসছে হাম আক্রান্ত শিশু, তাদের সাথে কথা বলছি যে গত 6-7 দিনে এখানে রোগীর সংখ্যা বেড়েছে এবং বেশিরভাগ রোগী যারা এসেছেন শিশুদের নিয়ে তারা 6-7 দিন ধরে এখানে অবস্থান করছেন। কারো কারো হয়তো উন্নতির দিকে আছে, কিন্তু যেসব শিশু সুস্থতার দিকে আছে তাদের সবাইকে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, যেহেতু এখনো টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়নি। আজকে যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে এই হাম রোগীদের টিকা বিষয়ে একটি প্রস্তুতিমূলক কথাবার্তা বলবে। মন্ত্রীর পক্ষ থেকেও বলা হবে যে টিকা আগামীকাল থেকে দেওয়া হবে কিনা সেই বিষয়গুলো। তো যেসব রোগী হাসপাতালে আছেন তারা বলছেন আসলে সারা দেশে এই রোগীর সংখ্যা বাড়ছে। শরীরে লালচে ভাব, গুটি গুটি ভাব, জ্বর, কাশি, ঠান্ডা সহ নানা যে উপসর্গ সেসব নিয়েই তারা এই হাসপাতালে আসছে। মূলত তারা আগে স্থানীয় যে হাসপাতালগুলো থাকে সরকারি সেখানে তারা যান এবং সেখানে থেকে রোগীর যে উন্নতি অবস্থা না হওয়ার পরেই কিন্তু তারা বাধ্য হয়ে রাজধানীতে ছুটে আসেন এবং সেই অনুযায়ী রাজধানীর বিভিন্ন হাসপাতালের মতো এই মহাখালী যে সংক্রমণ বেদি হাসপাতাল সেখানে রোগীর চাপ মূলত বেশি দেখা যাচ্ছে। এবং এই ওয়ার্ডে 34 জন রোগী গতকালকে ছিল, হয়তো আজকে 2-1 জন এখান থেকে যাবেন। বিশেষ করে চলে যাওয়ার থেকে ভর্তির সংখ্যাই কিন্তু বেশি হচ্ছে এবং 2-1 জন মারাও যাচ্ছেন। তো সেই বিষয়গুলো আমরা আরও যখন চিকিৎসকের সাথে যখন পুরোপুরিভাবে কথা বলবো তারপরে বিস্তারিত আরও জানাতে পারবো। সব মিলে বলা চলে যে সংক্রমণ বিধি হাসপাতালে হামের রোগীর সংখ্যা বাড়ছে এবং উদ্বেগজনক বিষয়টি এখানে যারা চিকিৎসক, যারা রোগী নিয়ে আসছেন তারা সবাই বিষয়টি বলছেন। সব মিলে না দিলে এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে এই হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত। দর্শক, রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক। প্রতিষ্ঠার 75 বছর অতিক্রম করেছে মোংলা সমুদ্র বন্দর, তবে এখন পর্যন্ত বন্দরটির সক্ষমতার মাত্র অর্ধেক ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রামের উপর চাপ কমিয়ে সমুদ্র বাণিজ্যের গতিশীলতা বাড়াতে মোংলা বন্দর নিয়ে সরকারের বিশেষ দৃষ্টি দিতে হবে। মোংলা প্রতিনিধি জসিম উদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত।
দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর মোংলার দৃশ্য এটি। দেখতে দেখতে প্রতিষ্ঠার ৭৫ বছর পার করল বন্দরটি। কর্তৃপক্ষের তথ্য মতে মোংলা বন্দরে বছরে জাহাজ আগমনের সক্ষমতা ১৫০০, কার্গো হ্যান্ডলিং ১৫ মিলিয়ন মেট্রিক টন, কন্টেইনার ১ লাখ টিউব ও ২০,০০০ গাড়ি হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে। এ পর্যন্ত মোট সক্ষমতার ৬০% ব্যবহার হয়েছে সর্বোচ্চ। বন্দরের ব্যবসায়ীদের অভিযোগ, ৭৫ বছরেও এ বন্দর তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই গতিশীলতা আনতে হলে ফিডার ভ্যাসেলের মাধ্যমে চিটং থেকে সরাসরি জাহাজীকরণ করতে হবে, তাহলে ওই আগের গৌরব ফিরে আসবে। দেশের আপৎকালীন যে কোনো সময়ের জন্য মোংলা বন্দরের সক্ষমতা ও ব্যবহার বাড়ানোর পাশাপাশি এত বছরেও কেন এই বন্দরের সক্ষমতা ও ব্যবহার বাড়েনি সে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ এ গবেষকের। চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসেবে মোংলা বন্দরকে গড়ে তুলতে হবে, কারণ যে কোনো কারণে চট্টগ্রাম বন্দর কোনো সমস্যা দেখা দিলে বিকল্প হিসেবে যেন মোংলা বন্দরকে ব্যবহার করা যেতে পারে। দীর্ঘদিনেও এই বন্দরের সক্ষমতা ও ব্যবহার তেমন একটা বাড়েনি, সেটি খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। মোংলা বন্দরের পূর্ণাঙ্গ ক্ষমতা ব্যবহারে তাদের নানা কর্মকাণ্ডের কথাও জানান বন্দরের কর্মকর্তারা। সব ধরনের শিপিং এজেন্ট, সিএনএফ ব্যবসায়ীদের সাথে কিন্তু নিয়মিত বসছেন এবং আমাদের তিনি একটি ইন্টারনাল বিজনেস স্ট্যান্ডিং কমিটি করে দিয়েছেন। তারা কিন্তু ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে, মোংলা বন্দরের যে সক্ষমতা আছে এটা বোঝানোর চেষ্টা করছেন এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের টিমগুলো কাজ করছে। মোংলা বন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ও মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন্নাহার চৌধুরী। একে আরও কার্যকর করার কথা বললেন তারা। বন্দরটিকে আরো ভালোভাবে ফাংশন করানোর অনেক সুযোগ আছে। কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করলে এই বন্দরটি একটা পরিপূর্ণ সফল সামুদ্রিক বন্দর হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এবং কিছু কিছু জিনিস আছে যেটা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা প্রয়োজন, তারও কনসার্নের বিষয় আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেগুলো আমি ফাইন্ড আউট করতে পেরেছি, আলোচনা করলে তিনি নির্দেশনা দিবেন এবং পরবর্তীতে কার্যক্রমটা শুরু করতে পারবো। মোংলা বন্দরের কার্যকারিতা বাড়লে চাপ কমবে চট্টগ্রাম বন্দরে, কমবে জাহাজ ও কন্টেইনার জট। এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই আশা দক্ষিণাঞ্চলবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কয়েক ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। দিনটিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য কালো দিন হিসেবে উল্লেখ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। শনিবার ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, IRGCর অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স ইরানের মধ্যাঞ্চলে একটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে। হরমুজ প্রণালীর নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় জলসীমায় মার্কিন A-10 ওয়ারহগ মডেলের ওপর যুদ্ধবিমানটি ধ্বংস করে ইরান। হামলার পর যুক্তরাষ্ট্রের 2 জন ক্রিউকে উদ্ধার করা গেলেও একজন এখনও নিখোঁজ। IRGC বলছে এসব প্রতিরোধ অভিযান উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই সম্ভব হয়েছে। যুদ্ধবিমান ধ্বংসের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের ময়দানে এমনটি হতেই পারে। এরপরও ইরানের জন্য আলোচনার পথ খোলা রয়েছে বলে জানান তিনি। এদিকে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের 70% ইস্পাত উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা মধ্যপ্রাচ্য ও ইসরায়েল জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। মিসাইল হামলায় বড় ধরনের ভবন ধস ও বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি ইসরায়েল। ক্রিকেট। আর কিছুক্ষণ পর নির্বাহী কমিটির সভায় বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকেরা। মিরপুরে বিসিবি কার্যালয়ে দুপুর 1টায় শুরু হওয়ার কথা বৈঠকটি। আলোচনায় গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। ঘরোয়া ক্রিকেট মৌসুম শেষের পথে, কিন্তু এখনও ক্রিকেটারদের রুটি রুজির প্রধান আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর কোনো উদ্যোগ নেই বিসিবির। এতে দেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটাররা ছাড়া এই খেলার সঙ্গে জড়িত অন্য ক্রিকেটার, কোচিং স্টাফরা আর্থিক সংকটে পড়েছে। প্রিমিয়ার লিগ আয়োজনের প্রধান অন্তরায় বিসিবির নির্বাচন। ভোটে দেশের প্রধান ক্লাবগুলোর জোটকে উপেক্ষা করে একতরফা নির্বাচন করে বিসিবির সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঘরোয়া ক্রিকেট বয়কট করার ঘোষণা দেয় ঢাকার অধিকাংশ ক্লাব কর্মকর্তারা। এরপরই ডিপিএল মাঠে গড়ানো নিয়ে দেখা দেয় শঙ্কা। আবাহনী, মোহামেডান সহ বড় ক্লাবগুলোর জোটের লিগ বর্জনের ঘোষণায় অনিশ্চিত প্রিমিয়ার লিগ। ডিপিএল মাঠে গড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ মিঠুন ও তার কমিটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।